দুপুরের শেষ প্রহরে ধূসররা তালুকদার বাড়িতে পৌঁছায়। দীর্ঘ সফরের ক্লান্তি সবার চোখে মুখে স্পষ্ট, তবে পরিচিত আঙ্গিনায় ফিরে আসার স্বস্তিও কম নয়। এয়ারপোর্ট থেকে অর্ণব, অনু, তৃণ ও তূর্ণ একে একে বিদায় নেয়, যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সবাই। তবে মীরা ধূসরদের সাথেই থেকে যায়, যেন এখনও তার যাওয়ার ইচ্ছে হয়নি। বাড়ির সদর দরজা পেরিয়ে সবাই ধীর পায়ে ভেতরে প্রবেশ করে। পরিচিত পরিবেশ, পরিচিত গন্ধ, সবকিছু যেন আবার আপন করে নেয় তাদের। কেউ কিছু না বলে যে যার মতো নিজেদের ঘরের দিকে চলে যায়, যেন এক মুহূর্তের বিশ্রামই এখন সবচেয়ে বেশি প্রয়োজন। ইচ্ছে নিজের ঘরে ঢুকে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় বসে কিছুক্ষণ চুপচাপ থাকে। সফরের ধকল এখনও কাটেনি, শরীর যেন অবসন্ন হয়ে এসেছে। একটু ফ্রেশ হওয়ার দরকার মনে করেই ধীরে ধীরে উঠে গোসলের জন্য প্রস্তুত হয়। ঠান্ডা পানির ছোঁয়ায় শরীরের ক্লান্তি খানিকটা কমে আসে, তবে চোখের পাতাগুলো যেন ভারী হয়ে আসছে ইচ্ছের। গোসল শেষে ভেজা চুল মুছতে মুছতে বিছানায় এসে শুয়ে পড়ে ইচ্ছে। নরম বালিশে মাথা রাখতেই চোখ বুজে আসে, একটুও সময় নষ্ট না করে ঘুমের গভীরে তলিয়ে যায়। এদিকে রোকসানা মেয়েকে খাওয়ার জন্য ডাকতে আসে। দরজার সামনে এসে কড়া নাড়ে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া মেলে না। ধীর পায়ে দরজাটা একটু ফাঁক করে দেখে ইচ্ছে তখন গভীর ঘুমে। দীর্ঘ সফরের ক্লান্তি যেন পুরোপুরি গ্রাস করেছে মেয়েটাকে। এক ঝলক মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে দরজাটা আস্তে করে ভিড়িয়ে দিয়ে নিচে নেমে যায় রোকসানা, যেন মেয়ের ঘুমের ব্যাঘাত না ঘটে। অন্যদিকে মীরা ফ্রেশ হয়ে সোজা তার ফুপু হৈমন্তীর ঘরে ঢুকে। ভিতরে ঢুকেই যেন সব ধরে রাখা আবেগ হঠাৎ বিস্ফোরিত হয়ে পড়ে, চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে আসে। ফুপি, ধূসর আমাকে পুরোপুরি ইগনোর করছে। তুমি কিছু একটা করো প্লিজ। তুমি জানো না আমি ওকে কতটা ভালোবাসি, কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে মীরা। হৈমন্তী চুপচাপ মীরার কান্না দেখতে থাকে, চোখে মুখে অদ্ভুত এক ভাব। মীরা কাপা গলায় আবার বলে, প্লিজ ফুপি, ইচ্ছে, ওই ইচ্ছে সব নষ্ট করে দিচ্ছে। ধূসরকে আমার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আমি এটা সহ্য করতে পারছি না। হৈমন্তী এবার ধীর পায়ে উঠে আসে, মীরার মাথায় স্নেহভরে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে। মৃদু হাসিতে বলে, শান্ত হও মীরা, কাঁদলে তো কোনো সমাধান হবে না, তাই না? আমি কিছু একটা করব, তুমি চিন্তা করো না। মীরা মুহূর্তে চুপ হয়ে যায়, ফুপুমনির কথায় একরকম আশার আলো দেখতে পায়। ধূসরকে ফিরে পাওয়ার আশায় বুকের ভেতর শীতল প্রশান্তি নেমে আসে, কিন্তু সেই প্রশান্তির আড়ালে অজানা কোনো ঝড় ধীরে ধীরে জমতে শুরু করে। বিকেলের নরম আলো জানালা দিয়ে ঘরে ঢুকে পড়ছে, ইচ্ছের ঘুম ভাঙতে চোখে পড়ে রোদ্দুরের সোনালি আভা। কিছুক্ষণ বিছানায় বসে আলস্য ঝেড়ে উঠে ফ্রেশ হয়ে নেয়। নিচে নেমে দেখে বাড়িতে বেশ নীরবতা, সবাই যে যার মতো ব্যস্ত। ঈশিতা আর মালাকে খুঁজে বের করে ইচ্ছে, তারপর তিনজন একসঙ্গে ছাদে উঠে যায়। ছাদে উঠতেই ইচ্ছের মনটা ভালো হয়ে যায়। ছোটবেলা থেকেই ফুলগাছের প্রতি তার এক অন্যরকম ভালোবাসা। ধীরে ধীরে পুরো ছাদ সে নানা ধরনের ফুলের গাছে ভরে ফেলেছে। এখন বিকেলের শান্ত পরিবেশে দাঁড়িয়ে সেই সবুজের রাজ্যে এক ধরনের প্রশান্তি অনুভব করে ইচ্ছে। ইচ্ছু আপু, আমি পানি ঢালব, উচ্ছ্বাসের সাথে বলে ওঠে মালা। ইচ্ছে হাসে, মাথা নাড়ে। আসলে ফুলগাছে পানি দেওয়া আমার পছন্দের কাজ, আমিই দিই। ইচ্ছে নিজের হাতে একে একে ফুলের টবে পানি ঢালতে শুরু করে, যেন গাছগুলোর সঙ্গেই তার এক অদৃশ্য বন্ধন রয়েছে। ঈশিতা পাশে দাঁড়িয়ে উদাস হয়ে বাতাসে চুল উড়িয়ে নেয় ছাদের এক পাশে দাঁড়িয়ে, আর মালা টবের মাটি নাড়াচাড়া করতে থাকে। তিনজনের হাসি আড্ডার মাঝে এক সময় বিকেলের আকাশ আরও সোনালি হয়ে ওঠে, সূর্য অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। ইচ্ছে মনোযোগ দিয়ে গাছে পানি দিচ্ছিল, বিকেলের বাতাসে তার চুল এলোমেলো হয়ে ওড়ে। প্রতিটি পাতায় যখন স্বচ্ছ পানির ফোঁটা জমে উঠছিল, ঠিক তখনই পিছন থেকে একটা ভারী কণ্ঠ ভেসে আসে। এত মনোযোগ দিয়ে কি করছো তোমরা? ধূসরের গলা শুনে চমকে উঠে ইচ্ছে। হাত কেঁপে উঠে, আর তাতেই পাইপের মুখ ঘুরে সরাসরি ধূসরের গায়ে পানি গিয়ে পড়ে। এই এই সরাও পাইপ। ধূসর চিল্লিয়ে সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ইচ্ছে তখন ভয় আর লজ্জায় সম্বিত ফিরে পায় না। ধূসর যেদিকে সরে, ইচ্ছে অবচেতনে সেই দিকেই পাইপ ঘুরিয়ে দেয়। ফলে ধূসর যতই পালাতে চায়, ততই ধূসর ভিজতে থাকে। এই, থামাও, তোমার কি হুঁশ নেই? ধূসর এক হাত দিয়ে চোখের সামনে থেকে পানি সরিয়ে চিৎকার করে ওঠে। ইচ্ছে ততক্ষণে ভয় আর বিব্রত হয়ে পুরোপুরি জমে গেছে। মাথায় আসছেই না যে
হাত থেকে পাইপ নামিয়ে রাখলেই সমস্যার সমাধান হয়ে যাবে। ইচ্ছে অবাক হয়ে ধূসরকে ভিজতে দেখে, আর মুখের কোনায় এক চিলতে হাসি ফুটে ওঠে, যা ধূসর ঠিকই ধরে ফেলে। তুমি হাসছ, এক কাজ করেছ আর এখন। ঠিক তখনই ঈশিতা ছুটে এসে, ইচ্ছে পানি থামা, পানি বন্ধ কর। ইচ্ছে তখনও থমেরে দাঁড়িয়ে, ঈশিতা বাধ্য হয়ে দৌড়ে গিয়ে মূল লাইনের সুইচ বন্ধ করে দেয়। মালা আর ঈশিতা ধূসরকে কাকভেজা অবস্থায় দেখে আর ধরে রাখতে পারে না, একেবারে পেট চেপে হাসতে শুরু করে। ঈশিতা তো মাটিতে বসেই পড়ে, আর মালা হাসতে হাসতে বলেই ফেলে, তালুকদার ভাই, আপনাকে এখন আসলেই ভেজা কাকের মতো লাগছে। ইচ্ছে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সে একবারও ধূসরের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। ধূসর ভিজে জামা থেকে পানি চিপে ফেলতে গিয়েও দুইজনের হাসি শুনে রেগে উঠে, কণ্ঠ কঠিন হয়ে যায়। ঈশিতা, চুপ কর, বেয়াদব মেয়ে, আর একবার যদি মুখ থেকে হাসি বের হয়, দাঁত ভেঙে দিব। ঈশিতা সাথে সাথে মুখ চেপে ধরে, কিন্তু কাঁধ কাঁপছে, বোঝাই যাচ্ছে সে এখনও হাসি সামলাতে পারছে না। মালা চোখের পানি মুছে বলে, তালুকদার ভাই, রাগ করবেন না, আপনি তো আসলেই হিরোদের মতো লাগছেন, তবে বৃষ্টিতে ভিজে যাওয়া হিরো। ধূসর চোখ রাঙিয়ে ইচ্ছের দিকে তাকায়, যেটা এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। ইচ্ছে ধূসরের ভয়ানক চোখের ভাষা বুঝতে পেরে একদম চুপ হয়ে যায়। তুমি হাসছ না কেন, ইচ্ছেময়ী? এতক্ষণ তো খুব মজা পেয়েছ? ইচ্ছে মুখ খুলতেই ধূসর এক ধাপ সামনে এগিয়ে আসে, যেন এখনই কিছু একটা করবে। ঈশিতা আর মালা তখনই পেছনে সরে যায়, কারণ তারা জানে ধূসর এখনই প্রতিশোধ নেবে। ধূসর ততক্ষণে পুরোপুরি ভিজে গেছে, চুল থেকে টপটপ করে পানি ঝরছে। একদৃষ্টিতে ইচ্ছের দিকে তাকিয়ে থেকে বলে, তোমার শাস্তি তুলা রইল, ইচ্ছেময়ী তালুকদার। ইচ্ছে তখনও লজ্জায় দাঁড়িয়ে, ভেজা ধূসরকে দেখে এবার সত্যিই ভয় পেতে শুরু করছে। কারণ ধূসর কিছু না কিছু করবেই, সেটা তো সে ভালো করেই জানেই। রাতের ব্যস্ত শহর কোলাহলপূর্ণ, গাড়ির হর্ন, রাস্তার ধুলোবালি, দোকানপাটের আলোর ঝলকানি, সব মিলিয়ে এক প্রাণচঞ্চল পরিবেশ। রাস্তার ধারে চায়ের দোকানে মানুষের জটলা, কেউ গল্পে মশগুল, কেউ বা ক্লান্ত শরীর নিয়ে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে। উঁচু উঁচু বিল্ডিংয়ের কাছে প্রতিফলিত হচ্ছে স্ট্রিটলাইটের আলো, যেন রাতের অন্ধকারেও শহর জেগে আছে। ফুটপাত ধরে হাঁটছে ক্লান্ত পথচারীরা, কেউ অফিস শেষে বাসার পথে, কেউ বা রাতের শহর উপভোগ করতে বেরিয়েছে। কোথাও দূরে হুট করে একটা গাড়ির ব্রেকের শব্দ, আবার কোথাও রিকশাওয়ালার ক্লান্ত শহর তার নিজস্ব গতিতে এগিয়ে চলেছে, রাত যতই গভীর হোক, কোলাহল থামার নাম নেই। লিভিং রুমের বড় জানালা দিয়ে রাতের শহরের ঝলমলে আলো দেখা যাচ্ছে। ইচ্ছে সোফার একপাশে বসে টিভির দিকে মনোযোগ দিয়েছে, কার্টুন চলছে স্ক্রিনে, যদিও ইচ্ছের ভাবনাগুলো অন্য কোথাও হারিয়ে আছে। ঠিক তখনই মীরা এসে ইচ্ছের পাশে বসে। স্লিক ওয়েভি চুলগুলো আঙুল দিয়ে সরিয়ে মীরা একপাশে হেলে পড়ে, যেন কিছু বলার জন্যই বসেছে। কয়েক সেকেন্ড ইচ্ছেকে নিরীক্ষণ করে নিয়ে হালকা হেসে বলে, ইচ্ছে, আমায় একটা কফি দাও না। ইচ্ছে ভ্রু কুঁচকে তাকায়, মালা তো আছে, বলো না ওকে বানিয়ে দিতে। মীরা নখ দিয়ে কুশনের ওপর হালকা আঁচড় কাটে, যেন বিষয়টা খুব স্বাভাবিকভাবে বলছে, মালা তো অসুস্থ, ওকে আর কষ্ট দিও না। তুমি এনে দাও না প্লিজ, আমার কফি খেতে ইচ্ছে করছে। ইচ্ছে কিছুক্ষণ মীরার দিকে তাকিয়ে থাকে। মীরার চোখে এক ধরনের কৌশলী চাহনি, যেটা ইচ্ছে বুঝতে পারে, কিন্তু ঠিক ব্যাখ্যা করতে পারে না। অবশেষে কোনো কথা না বলে উঠে দাঁড়ায়, রান্নাঘরের দিকে এগিয়ে যায়। পেছনে থেকে মীরার হাসির শব্দ শোনা যায়, যেন এই ছোট্ট অনুরোধের মধ্যেই সে কিছু একটা অর্জন করে নিয়েছে। ইচ্ছে কফি বানিয়ে নিয়ে এসে মীরার দিকে এগিয়ে দেয়। হঠাৎ মীরা ইচ্ছাকৃতভাবে গরম কফি ইচ্ছের হাতে ফেলে দেয়। কফি ইচ্ছের হাতে পড়তেই ইচ্ছে চিৎকার করে ওঠে, আ! ততক্ষণে কফির তাপ হাতে বেশ জ্বালা শুরু করে, ইচ্ছে দ্রুত হাতে ঝাঁকাতে থাকে। মীরা কোনো রকম সহানুভূতির পরিচয় না দিয়ে শান্তভাবে, গম্ভীরভাবে বলে ওঠে, ইচ্ছে, ধূসর থেকে দূরে থাক। তাছাড়া, আমার থেকে খারাপ কেউ হবে না। কথাগুলো বলে মীরা গটগট পায়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। ইচ্ছে চুপ হয়ে দাঁড়িয়ে থাকে, চোখে ক্ষোভ এবং দুঃখ মিশে যায়। মীরার কথাগুলো যেন তার মনকে আরও ভারী করে দেয়, কিছু না বলেই ক্ষণিকের জন্য দাঁড়িয়ে থাকে। ইচ্ছে কাঁদতে কাঁদতে নিজের ঘরে ঢুকে পড়ে। হাতে প্রচণ্ড ব্যথা, আর চোখের কোণে পানি জমে উঠে ব্যথায়। ইচ্ছে ফুপিয়ে উঠতে থাকে, চোখের অশ্রু এক হাতে মুছতে মুছতে একদিকে হাত ব্যথা, অন্যদিকে মনের ক্ষত।
হঠাৎ হাতের উপর ঠান্ডা কিছু অনুভব করে ইচ্ছে। চোখ তুলে দেখে ধূসর হাতের উপর বরফ দিয়ে দিচ্ছে, যেন সতর্ক এবং যত্নের সঙ্গে তাকে স্বস্তি দিতে চায়। ইচ্ছে একটু অবাক হয়ে তাকায়, কিন্তু মুখে অভিমান স্পষ্ট। ইচ্ছে চুপচাপ মুখ ফিরিয়ে নেয়, যেন আর কিছু দেখতে চায় না। ইচ্ছের হাতের জ্বালায় ব্যথা আর ক্লান্তি যেন অনবরত বেড়ে যাচ্ছে। কিভাবে হাত পুড়েছে ইচ্ছে? তবে ইচ্ছে কিছু বলে না। মীরার কাণ্ড যে ধূসরকে ঘিরে তা সে জানে। ধূসর ইচ্ছের দিকে তাকিয়ে থাকে, তারপর চেঁচিয়ে বলে উঠে, সমস্যা কি তোর? বলতে কি হচ্ছে? কিভাবে হাত পুড়েছে? ইচ্ছে ধূসরের রাগী কণ্ঠে ফুঁপিয়ে উঠে, আবার চোখের পানি টুপটাপ কোলের উপর গড়িয়ে পড়ে এক ফোঁটা পানির বিন্দু ধূসরের হাতেও পড়ে। ইচ্ছের থেকে কোনো জবাব না পেয়ে ধূসর দাঁড়িয়ে পড়ে শেষবার বলে উঠে, কে করেছে? তবে ইচ্ছে তখনও কিছু বলে না, চুপ করেই থাকে। এইবার যেন ধূসরের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। কিছু না বলেই ইচ্ছেকে এক ঝটকায় টেনে দাঁড় করিয়ে ফেলে, কোমর জড়িয়ে কাছে টেনে নিয়ে বলে, আমার সাথে এমন করিস না ঘুরি প্লিজ। তোর চুপ থাকা আমার সহ্য হয় না, প্লিজ বল কিভাবে হয়েছে এমন। এইবার ও ফলাফল শূন্য। ধূসর রেগে ইচ্ছেকে ছেড়ে দেয়, তারপর সজোরে দরজা খুলে বেরিয়ে পড়ে। আর ইচ্ছে বিছানায় বসে ফুঁপিয়ে উঠে পুরুনায়। রাত গভীর হয়ে এসেছে, চারপাশে নিস্তব্ধতা। শহরের কোলাহল চলে গেছে অনেক দূরে, আর এখন শুধু রাতের শীতল পরিবেশ ভর করেছে সব জায়গায়। ইচ্ছে গভীর ঘুমে ডুবে আছে। চোখ বন্ধ, শরীর সারা দিনের ক্লান্তিতে ভারাক্রান্ত। পুড়ে যাওয়া হাতটা তার বিছানায় একপাশে রাখা, লাল হয়ে রয়েছে কিছুটা, তবে ঘুমের জন্য কিছুই অনুভব করছে না। ঘুমের মাঝে ইচ্ছের মুখে কিছুটা শান্তির ছাপ, তবে হাতের ব্যথায় গাঁথুনি বয়ে চলেছে যেন। এমন সময় হুট করেই ইচ্ছের দরজা খুলে একটি ছায়া ভেতরে ঢুকে পড়ে, মৃদু শব্দে পা ফেলে সোজা গিয়ে ইচ্ছের পাশে বসে। ছায়াটি এক মুহূর্তের জন্য থেমে থাকে, যেন ইচ্ছে কতটা গভীর ঘুমে ডুবে আছে তা যাচাই করছে। তারপর খুব ধীরে ধীরে সেই ছায়াটি ইচ্ছের পুড়ে যাওয়া হাতটি তুলে ধরে। ইচ্ছে কিছু বুঝে উঠতে পারে না, ঘুম যেন অদৃশ্য শক্তিতে বেঁধে রেখেছে ইচ্ছেকে। ছায়াটি এক নিমিষে পুড়ে যাওয়া হাতটি সাবধানে তুলে নেয়, যেন কিছু একটা করতে হবে, যেন কিছু একটা ঠিক করা যায়। সকালের মিষ্টি আলো জানালা ভেদ করে ঘরে প্রবেশ করেছে, নরম বাতাসে পর্দা আলতো করে দুলছে। ইচ্ছের চোখে আলো পড়তেই অস্বস্তিতে একটু নড়ে ওঠে, তারপর ধীরে ধীরে আড়মড়িয়ে উঠে বসে। হাই তুলতে গিয়েই হঠাৎ ইচ্ছের হাতের ব্যথার জায়গায় নজর পড়ে। ইচ্ছে হাতের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। পুড়ে যাওয়া জায়গাটা লালচে হয়ে আছে, কিন্তু তার ওপর হালকা মলমের স্তর জমে গেছে। ইচ্ছে অবাক হয়, কারণ সে নিজে মলম লাগায়নি। তাহলে কে? ধীরে ধীরে গত রাতের ঘটনাগুলো মনে পড়ে। মীরার হিংস্রতা, কফির তীব্র গরমে হাতের জ্বালা, ধূসরের বরফ লাগিয়ে দেওয়া, তার রাগ, তারপর হুট করে বেরিয়ে যাওয়া, সব এক মুহূর্তে মনে পড়ে যায়। ইচ্ছে বিছানা থেকে নামতে গিয়ে থমকে দাঁড়ায়। মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, ধূসর ভাই কি সত্যিই রাতের বেলা এসেছিল? নাকি এগুলো কেবল তার কল্পনা? কিন্তু হাতের মলমই তো প্রমাণ দিচ্ছে যে কেউ একজন তার যত্ন নিয়েছে। ইচ্ছে ধীরে ধীরে হাতের তালুর ওপর আলতো করে আঙুল বুলিয়ে নেয়। কেমন যেন একটা অজানা অনুভূতি কাজ করতে থাকে ইচ্ছের ভেতরে। ধূসর যদি রাগ করেই চলে যায়, তাহলে রাতের গভীরে এসে এভাবে যত্ন করবে কেন? ইচ্ছে চুপচাপ বসে থাকে, মনে একের পর এক প্রশ্ন ভিড় জমাতে থাকে, যার কোনো উত্তর ইচ্ছে নিজে খুঁজে পাচ্ছে না। ইচ্ছে সব ভাবনা চিন্তা সাইডে রেখে বাথরুমে ঢুকে পড়ে। ঠান্ডা পানির ছিটা মুখে লাগাতেই একটু সতেজ অনুভব হয়। গত রাতের সব কিছুই যেন এক ধোঁয়াশার মতো মনে হচ্ছে, তবুও নিজেকে বুঝিয়ে নেয় যে এসব নিয়ে ভাবার দরকার নেই। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে নামে। নিচে নেমেই দেখে ইনায়েত সাহেব আর বাবা রফিক সাহেব বসে কিছু একটা নিয়ে কথা বলছেন। তাদের মুখভঙ্গি বেশ গম্ভীর, যেন গুরুত্বপূর্ণ কোনো আলোচনা চলছে। তবে ইচ্ছে বেশি কিছু বোঝার চেষ্টা না করেই চোখ ঘুরিয়ে ডাইনিং টেবিলের দিকে তাকায়। ডাইনিং টেবিলে ধূসর বসে আছে, সম্পূর্ণ অফিসের পোশাকে একদম রেডি হয়ে। কালো শার্ট আর ফিটিং প্যান্ট সঙ্গে চিরচেনা সিরিয়াস মুখাবয়ব বেশ ম্যাচ করছে। ধূসর টেবিলে রাখা কফির কাপ হাতে নিয়ে চুমুক দেয়, কিন্তু একবারও ইচ্ছের দিকে তাকায় না। যেন ইচ্ছে বলে কেউ তার সামনে নেই। ঈশিতা, মীরা আর অন্য সবাই ইতিমধ্যেই বসে গেছে টেবিলে। মীরা স্বাভাবিকভাবেই হাসি ঠাট্টায় মেতে আছে, যেন গত রাতের কোনো ঘটনাই ঘটেনি। তবে ইচ্ছে লক্ষ্য করে, ধূসর খুব কম কথা বলছে আজ, শুধু মাঝে মাঝে তার বড় আব্বুর কথায় মাথা নাড়াচ্ছে।
ইচ্ছে ধীরে ধীরে এগিয়ে গিয়ে টেবিলের এক পাশে বসে। মনে এক ধরনের অস্বস্তি কাজ করছে, কিন্তু সেটা চেপে রাখে ইচ্ছে। ধূসর একবারও তাকায়নি তার দিকে, অথচ ইচ্ছে বারবার লুকিয়ে লুকিয়ে ধূসরের দিকে তাকানোর চেষ্টা করছে। মনে হচ্ছে ধূসর ইচ্ছেকে এড়িয়ে চলছে। অভিমানে ইচ্ছে ঠোঁট কামড়ে ধরে। খাবারের দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে একটু নাড়াচাড়া করে, কিন্তু তেমন খেতে পারছে না। ধূসর ভাই একবারও তাকাবে না? একটাও কথা বলবে না? রফিক সাহেব কফির কাপে শেষ চুমুক দিয়ে গম্ভীর গলায় বলেন, আগামী 3 দিন পর জয়ের বিয়ে। তাই সবাইকে যেতে হবে, কোনো অজুহাত শুনতে চান না তারা। এই কথা শুনে টেবিলে বসা সবাই খুশিতে মুখ চওড়া করে ফেলে। ঈশিতা হাততালি দিয়ে বলে, ইস, কত মজা হবে, দারুণ একটা ট্রিপ হবে আমাদের। মীরাও খুশি মনে মাথা নাড়ায়, সত্যি খুব এক্সাইটিং হবে। কিন্তু এই খুশির মাঝে একমাত্র ইচ্ছে যেন চুপচাপ বসে থাকে, মুখে কোনো উচ্ছ্বাস নেই। মন এখনও ধূসরের ব্যবহারে ভারাক্রান্ত। কাল রাতে যা হয়েছে সেটা কিছুতেই সে ভুলতে পারছে না। ধূসর একবারও তাকায়নি তার দিকে, কোনো কথাও বলেনি। কেন? তবে ইচ্ছে এই বিষয়গুলো থেকে নিজেকে সরিয়ে নিতে চেষ্টা করে। জয় ভাইয়ের বিয়ে মানে বিশাল আয়োজন, সবাই একসঙ্গে থাকবে, আনন্দ করবে। মামাতো ভাই ইচ্ছের অনেক ভালোবাসে। ঠিক তখনই হৈমন্তী খেয়াল করে ইচ্ছের হাতের লালচে দাগ। চোখ কুঁচকে যায়, ইচ্ছে, তোর হাতের এই লাল দাগটা কিসের? ইচ্ছে আতকে উঠে দ্রুত হাতটা টেবিলের নিচে সরিয়ে নেয়, কিন্তু ততক্ষণে হৈমন্তীর নজর পড়ে গেছে। ইনায়েত এবং রফিক সাহেবও প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। রোকসানা নেই স্কুলের কাজে আজ তাড়াতাড়ি বেরিয়ে গেছে। তাছাড়া মেয়ের হাত পুড়েছে নিশ্চয় সবার আগে জানত। ইচ্ছে দ্রুত হাসার চেষ্টা করে, ওহ, কিছু না, কাল কফি পড়ে গিয়েছিল হাতের ওপর, তাই এমন হয়েছে। হৈমন্তী কিছুক্ষণ সন্দেহজনকভাবে ইচ্ছের দিকে তাকিয়ে থাকে, কিন্তু শেষ পর্যন্ত আর কিছু বলে না। ইচ্ছে ততক্ষণে খাবারের প্লেটে মনোযোগ দেয়ার ভান করে, কিন্তু ভেতরে ভেতরে একরকম চাপা দম বন্ধ হয়ে আসছে। সত্যিটা সে লুকিয়ে ফেলেছে, কিন্তু ধূসর কি কিছু বুঝতে পেরেছে? ধূসর চেয়ার সরিয়ে উঠে দাঁড়ায়, একবারও ইচ্ছের দিকে না তাকিয়ে গম্ভীর মুখে বেরিয়ে যায় কাজের উদ্দেশ্যে। ইচ্ছে তাকিয়ে থাকে ধূসরের পেছনে দিকে, ফেলফেল করে। কিছু একটা বুকের মাঝে মোচড় দিয়ে ওঠে, ছোট মনে গভীর এক দাগ কেটে যায় ধূসরের এই উদাসীনতা। পাশেই বসে থাকা ঈশিতা সব খেয়াল করে। চোখে স্পষ্ট চিন্তার ছাপ। ধূসর আর ইচ্ছের মধ্যেকার অদ্ভুত টান, ইচ্ছের নীরব অভিমান, সবই যেন ইচ্ছের 1 বছরের ঈশিতা বুঝতে পারে। চুপচাপ ফোন বের করে, দ্রুত আঙুল চালিয়ে ছোট একটা টেক্সট টাইপ করে কাউকে পাঠিয়ে দেয়। পাঠানোর পরপরই এক প্রকার রহস্যময়ী হাসি খেলে যায় ঈশিতার মুখে। দুপুরের প্রখর রোদে চারপাশ যেন ঝলসে যাচ্ছে। চৈত্রমাসের খরতাপে বাতাসও যেন উত্তপ্ত হয়ে উঠে গায়ে লাগলেই মনে হয় জ্বলন্ত শিখা ছুঁয়ে যাচ্ছে। মাথার উপর সূর্য দাপিয়ে বেড়াচ্ছে, তার তীব্র দাহ যেন সমস্ত শহরকে অস্থির করে তোলে। তপ্ত রোদের কারণে পথঘাট ফাঁকা হয়ে গেছে, দূর থেকে শোনা যাচ্ছে গরম হাওয়ার সাই সাই শব্দ। বাতাস বয়ে আসছে, কিন্তু তা শীতল নয়, একদম উল্টো, যেন লু বইছে, যা গায়ে লাগলেই দগ্ধ করে দেয়। কলিং বেলের শব্দে লিভিং রুমে বসা ইচ্ছের ধ্যান ভেঙে যায়। একাডেমিক বইয়ের পৃষ্ঠাগুলো থেকে মন সরিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। বইটি টেবিলে রেখে, কপালে ভাঁজ ফেলে দরজার দিকে এগিয়ে যায়। সদর দরজা খুলতেই চোখে পড়ে একজন পোস্টম্যান। গরমে কিছুটা ক্লান্ত দেখাচ্ছে তাকে, তবে হাতে ধরা চিঠিটাই ইচ্ছের দৃষ্টি কাড়ে। এই যুগে হাতে লেখা চিঠি? সামান্য বিস্ময়ের রেখা ফুটে ওঠে ইচ্ছের মুখে। ইচ্ছে কৌতূহল নিয়ে চিঠিটি হাতে নেয়। খামের উপর চোখ বুলিয়ে প্রেরকের নাম খুঁজে, কিন্তু সেখানে শুধু তার ধূসর ভাইয়ের নামটাই স্পষ্ট করে লেখা। কাগজের পুরনো গন্ধ নাকে আসে, যেন কোনো এক হারিয়ে যাওয়া সময়ের ছোঁয়া লেগে আছে এতে। পোস্টম্যান বিদায় নেওয়ার পরও ইচ্ছে দরজার সামনে দাঁড়িয়ে থাকে, খামটি আঙুলের মাঝে নেড়েচেড়ে দেখে। মনে হাজারো প্রশ্ন, এই চিঠি কে পাঠালো? কেন? মোবাইল, ইমেইল, মেসেজের যুগে কেউ এখনও হাতে লেখা চিঠি পাঠায়? গাছের পাতাগুলো নুয়ে পড়েছে, কোথাও এক চিলতে ছায়া নেই। পাখিরা নিশ্চুপ, রাস্তায় মানুষের চলাচল কম, সবাই যেন গরমের দাপটে ঘরের ভেতরে সেধিয়ে গেছে। কোথাও কোথাও শুকনো পাতার ওপর ধুলো উড়ছে, বাতাসের সঙ্গে সেগুলো ঘুরপাক খাচ্ছে। চৈত্রের রোদে মাটিও যেন ফেটে চৌচির হয়ে গেছে, ঘাসগুলো পুড়ে বাদামি হয়ে গেছে। দুপুরের এই প্রখর উত্তাপে সময়ও থমকে গেছে, যেন সমস্ত শহর জ্বলন্ত নিস্তব্ধতার মাঝে ডুবে আছে।
খামের উপর ধূসরের নাম লেখা, কিন্তু ঠিক নিচে কিছু উদ্ভট ইংরেজি শব্দ, যেগুলোর অর্থ কিছুতেই বুঝতে পারছে না। কপালে ভাঁজ পড়ে যায় ইচ্ছের, ভেতরে কি থাকতে পারে? দ্বিধা কাটিয়ে ধীরে ধীরে খামের মুখ খুলে চিঠিটা বের করে। কিন্তু চিঠি খুলতেই অবাক হয়ে যায়, ভেতরে কোনো লেখা নেই, শুধু কিছু অদ্ভুত কোডিং এর মতো চিহ্ন, সংখ্যার অদল বদল, আর অচেনা সংকেতের মতো কিছু লাইন। কোনো স্বাভাবিক চিঠির মতো নয়, যেন কোনো গুপ্ত বার্তা। ইচ্ছে ভ্রু কুঁচকে চিঠিটা একবার ভালো করে দেখে। কিছুই বুঝতে না পেরে গভীর চিন্তায় পড়ে যায়। চিঠিটা কি গুরুত্বপূর্ণ? ধূসর ভাই কি জানে এটা আসবে? নাকি এটা কিছু বিপদের ইঙ্গিত? মনের ভেতর হাজারো প্রশ্ন গুঞ্জরিত হলেও ইচ্ছে বেশি না ভেবে চিঠিটা গুছিয়ে নেয়। লিভিং রুম থেকে বেরিয়ে সোজা ধূসরের ঘরের দিকে এগিয়ে যায়। দরজাটা আস্তে ঠেলে ভেতরে ঢুকে ধূসরের টেবিলের ওপর নিঃশব্দে চিঠিটা রেখে আসে। চিঠিটা টেবিলের ওপর রাখার পর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে ইচ্ছে। ধূসর কি এসব বোঝে? এই কোডগুলোর মানে কি সে জানে? নিজেকে সামলে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে আসে। বিকেলের দিকে ধূসর বাড়িতে আসে, হাতে ছোট একটা কার্টুন। চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও চলাফেরা বরাবরের মতোই দৃঢ়। ঈশিতা কার্টুনটার দিকে কৌতূহলী দৃষ্টি নিয়ে এগিয়ে আসে, ভেতরে কি আছে জানতে চায়। ধূসর ঈশিতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে, চুপচাপ থাক, বাজে প্রশ্ন করিস না। ধমক খেয়ে ঈশিতা ঠোঁট উল্টে বিরক্তি ভরে লিভিং রুমের সোফায় বসে পড়ে। মুখ ভার করে নিচের দিকে তাকিয়ে পায়ের আঙুল দিয়ে মেঝের ডিজাইন ঘষতে থাকে। ধূসর কোনো তোয়াক্কা না করে সোজা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে যায়, হাতে থাকা কার্টুনটা শক্ত করে ধরে। ঈশিতার পাশে বসা মীরা আর চোখে ধূসরের দিকে তাকায়, যেন মনে মনে ভাবছে, এত রহস্য কিসের? কার জন্য এত গোপনীয়তা? দ্বিতীয় তলার ফ্লোরে উঠে ধূসর ইচ্ছের দরজার সামনে গিয়ে একটু থামে, যেন কিছু ভেবে নিচ্ছে। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে ধীরে দরজাটা ফাঁকা করে ভেতরে তাকায়। ঘুড়ি, আমার জন্য একটু ঠান্ডা পানি আনো তো, ক্লান্ত লাগছে। ধূসরের স্বরটা যেন একদম নিঃসঙ্গ শোনায়, গভীর ও ক্লান্ত। ইচ্ছে পড়ায় মনোযোগী ছিল, হঠাৎ পরিচিত সেই কণ্ঠ শুনে চোখ তুলে তাকায়। ধূসর দরজার ফ্রেমে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে, চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। ইচ্ছের প্রতিক্রিয়া দেখার জন্য চুপ করে থাকে, পরনে অফিসের ফর্মাল ড্রেস আপ, সোজা এইখানে এসেছে ইচ্ছে বুঝতে পারে। এক মুহূর্ত চুপচাপ তাকিয়ে থাকে ইচ্ছে, যেন বুঝতে পারছে না কি বলবে। ধূসরও কিছু না বলে অপেক্ষা করতে থাকে। অবশেষে ইচ্ছে শব্দ ছাড়াই বই গুটিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তারপর পা টেনে দরজার দিকে এগিয়ে যায়, যেন কোনো প্রশ্ন ছাড়াই সে এই আদেশ মেনে নিচ্ছে। কিছু সময় পর ইচ্ছে পানির গ্লাস হাতে নিয়ে ধীর পায়ে এগিয়ে যায় ধূসরের ঘরের দিকে। দরজার সামনে দাঁড়িয়ে হালকা কড়া নাড়ে, ভেতর থেকে কোনো উত্তর আসে না, তবুও দরজাটা ধীরে ঠেলে ভেতরে ঢোকে। ধূসর খাটে হেলান দিয়ে বসে আছে, চোখ ল্যাপটপের স্ক্রিনে আটকে আছে। কাজ করছে মনোযোগ দিয়ে, যেন বাইরের কোনো কিছুর খেয়ালই নেই। কিন্তু দরজা খোলার আওয়াজে একবার চোখ তুলে তাকায়। ইচ্ছেকে দেখে কিছু না বলে আবার স্ক্রিনে মনোযোগ দেয়, যেন তার উপস্থিতি স্বাভাবিক ব্যাপার। ইচ্ছে কোনো শব্দ না করে ধীরে ধূসরের সামনে গিয়ে দাঁড়ায়, তারপর গ্লাসটা বাড়িয়ে দেয়। ধূসর একবার ইচ্ছের চোখের দিকে তাকিয়ে নেয়, তারপর কোনো কথা না বলে গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে পানি খেয়ে ফেলে। গ্লাসটা টেবিলে নামিয়ে রেখে ধূসর ধীরে বিছানা থেকে উঠে দাঁড়ায়। ইচ্ছে তখনও এক জায়গায় স্থির দাঁড়িয়ে, ধূসরের দিকে তাকিয়ে। হঠাৎ ধূসর ইচ্ছের সামনে এসে থামে, এতটাই কাছে যে ইচ্ছে পিছু হটতে গিয়েও থমকে যায়। ধূসর গভীর দৃষ্টিতে ইচ্ছের চোখের দিকে তাকিয়ে থাকে, যেন তার ভেতরটা পড়তে চাইছে। কয়েক মুহূর্তের নীরবতা কাটিয়ে ধীর স্বরে বলে, তুই কি আমার থেকে কিছু লুকাচ্ছিস, ঘুড়ি? ইচ্ছে ধূসরকে এভাবে এত কাছ থেকে এত গভীরভাবে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তি বোধ করে, চোখ নামিয়ে নেয়, কিন্তু কোনো উত্তর দেয় না। ধূসর এক মুহূর্ত ইচ্ছের দিকে তাকিয়ে থাকে, তারপর কিছু না বলে পাশ কাটিয়ে হেঁটে যায় র্যাকের দিকে। সেখানে রাখা ছোট্ট কার্টুনটা তুলে নিয়ে আবার ইচ্ছের সামনে এসে দাঁড়ায়। ইচ্ছে কিছু বোঝার আগেই ধূসর নির্লিপ্ততা ভঙ্গিতে ইচ্ছের হাতে কার্টুনটা ধরিয়ে দেয়। ইচ্ছে বিস্মিত চোখে ধূসরের দিকে তাকায়, তারপর কৌতূহল নিয়ে ধীরে ধীরে বাক্সের ঢাকনা খুলতে যায়। ঠিক তখনই হালকা নরম কিছু একটা ভিতর থেকে নড়েচড়ে ওঠে। ইচ্ছে চমকে যায়। পরক্ষণেই একটা ছোট্ট কান কাঁপিয়ে সাদা তুলতুলে খরগোশটা মাথা উঁচিয়ে বাইরে উকি দেয়। গোলাপি নাক নড়ছে, চকচকে চোখ দুটি বিস্ময় ঘুরে বেড়াচ্ছে চারপাশে। ইচ্ছে অবাক হয়ে কিছুক্ষণ খরগোশটার দিকে তাকিয়ে থাকে,
যেন বিশ্বাসই হচ্ছে না। তারপর হঠাৎ তার মুখে হাসি ফুটে ওঠে, পুরো মুখটা যেন আলোকিত হয়ে যায়। খরগোশটাকে আলতো করে কোলে তুলে নেয়, তারপর উচ্ছ্বসিত দৃষ্টিতে ধূসরের দিকে তাকায়। ধূসর তখনও মুখে সেই গম্ভীর ভাব ধরে রেখেছে, কিন্তু ইচ্ছের খুশি চেহারা দেখে তার ঠোঁটের কোণে ক্ষীণ হাসি খেলে যায়। ইচ্ছে হাসতে হাসতে বলে, এইটা আমার? ধূসর কাঁধ ঝাঁকিয়ে নির্লিপ্ততা স্বরে বলে, তোমার মন খারাপ ছিল, তাই? ইচ্ছে খরগোশটাকে বুকে চেপে ধরে আনন্দে চকচক করতে থাকা চোখে ধূসরের দিকে তাকিয়ে থাকে, কিছু বলতে গিয়েও থেমে যায়। ধূসর মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকায়, যেন তার দেওয়া উপহারের প্রতিক্রিয়া দেখতে চায় না। ইচ্ছে খরগোশটাকে শক্ত করে বুকে চেপে ধরে, চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠেছে আবেগে। ধূসরকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখে, যেন কিছু একটা খুঁজে বের করার চেষ্টা করছে চেহারায়। অপ্রস্তুত হয়ে হঠাৎ বলেই ফেলে, আচ্ছা ভাইয়া, আপনি এত হ্যান্ডসাম কেন? কারণ কি? ধূসর একটু অবাক হয় ইচ্ছের প্রশ্নে, তারপর ঠোঁটের কোণে একচিলতে রহস্যময়ী হাসি ফুটিয়ে নেয়। কিছু না বলে ইচ্ছের হাত ধরে এক ঝটকায় আয়নার সামনে নিয়ে গিয়ে দাঁড় করাই। ইচ্ছে হতবাক হয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকে, তার কপালে ভাঁজ পড়ে। আয়নার কাছের ওপারে এক জোড়া বিস্মিত চোখের মেয়েটা তাকিয়ে আছে, আর তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটার চোখে চাপা এক উষ্ণতা। ধূসর আয়নার মধ্যেই ইচ্ছের চোখে চোখ রেখে গভীর গলায় বলে, কারণটা তুই? ইচ্ছে হতবাক হয়ে তাকিয়ে থাকে ধূসরের দিকে, ইচ্ছের বুকের মধ্যে কিছু একটা কাঁপন তোলে। খরগোশটা তখনও ইচ্ছের কোলে চুপটি করে বসে আছে, যেন সেও বিস্মিত হয়ে এদের দুজনকে দেখছে। মতিবানু, এই মতিবানু, মতিবানু রে, এ। গলা শুকিয়ে আসলেও ইচ্ছে হাঁপাতে হাঁপাতে ডাকছে। চারপাশে চোখ বোলাচ্ছে বারবার, কিন্তু যাকে খুঁজছে তার কোনো চিহ্নই নেই। গরমের উত্তাপে কপালের কাছটা ভিজে উঠেছে, অথচ ইচ্ছে অনবরত চলেছে, মনোযোগের এক বিন্দুও বিচ্যুত হয়নি তার উদ্দেশ্য থেকে। কিন্তু ভাগ্য বোধ হয় আজ একটু বিদ্রূপের মেজাজে আছে। হঠাৎ ধপ একটা দৃঢ়, ভারী কিছুতে সজোরে ধাক্কা খেয়েই পেছনে পড়ে যায় ইচ্ছে। ধাক্কার প্রচণ্ডতায় মেঝেতে পড়ে যাওয়ার মুহূর্তে হাত দুটো সামনের দিকে মেলে ধরলেও পুরোটা সামলাতে পারেনি। একটা ঝাঁকুনি অনুভব করে, বুকের মধ্যে ধকধক শব্দ আরও বেড়ে যায়। তারপরই একটা গম্ভীর হাসির প্রতিধ্বনি বাতাসে বেজে ওঠে। ইচ্ছে বিরক্ত চোখে মুখ তোলে, কিন্তু সামনে যা দেখে, তাতে কপালের ভাঁজ আরও গাঢ় হয়ে ওঠে। একজন অপরিচিত পুরুষ দাঁড়িয়ে আছে সামনে। দীর্ঘদেহী, সুগঠিত গড়ন, গাঢ় শ্যামলা রঙের শার্টের হাতা কনুই পর্যন্ত গোটানো, তীক্ষ্ণ দৃষ্টি যেন সবকিছুই বিদ্ধ করতে পারে। কিন্তু যা সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করে, তা হল তার ঠোঁটের কোণে খেলা করা এক চিলতে রহস্যময়ী হাসি। হাসিটা নিরীহ নয়, কেমন একটা দুষ্টুমি মেশানো, যেন বিদ্রূপের আভাস লুকিয়ে আছে সেই হাসিতে। ইচ্ছে অন্যমনস্কভাবে সেই দৃষ্টি থেকে পালানোর চেষ্টা করলেও পারছে না। শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত নামে, অথচ মুখের অভিব্যক্তিতে কোনো দুর্বলতা প্রকাশ পেতে দেয় না। সামনের লোকটি তখনও হাসছে, কিন্তু ব্যক্তির চোখ বলছে, সে যেন ইচ্ছের অস্বস্তি টের পাচ্ছে, প্রতিটা ক্ষুদ্র প্রতিক্রিয়া খুঁটিয়ে দেখছে। ইচ্ছে একবার চোখ টিপে ধরে, যেন নিজের ধাক্কা খাওয়ার বিব্রতভাব সরিয়ে ফেলতে চায়। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ায়, অস্বস্তি গিলে ফেলে কঠিন গলায় বলে, আপনি কে? লোকটি ভ্রু উঁচিয়ে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকে, ঠোঁটের কোণে সেই রহস্যময়ী হাসিটা এখনও বিদ্যমান। ইচ্ছের উত্তরে যেন খানিকটা বিস্ময় মেশানো শ্লেষ মিশিয়ে বলল, এই মতিবানুকে? সরাসরি প্রশ্নটা উপেক্ষা করে, ইচ্ছে বিরক্ত হয়ে কপাল কুঁচকে তাকায়। আমার বাচ্চা, গলায় খানিকটা গর্ব মিশিয়ে বলে ইচ্ছে। লোকটি এবার হাসির শব্দ চেপে রেখে মাথা কাত করল, চোখে নিখাদ মজার ছাপ। তুমি তো নিজেই একটা বাচ্চা। তোমার আবার বাচ্চা কবে থেকে? ইচ্ছে এবার সত্যিই বিরক্ত হল। কি অদ্ভুত লোক। তবে কিছু বলার আগেই আচমকা পাশ থেকে ছোট্ট একটা নড়াচড়া দেখা গেল। পর্দার আড়াল থেকে খরগোশটা লাফিয়ে সামনে চলে আসে। ছোট ছোট চোখ দুটো চকচক করছে, নরম লোমশ শরীর কৃত্রিম আলোয় উজ্জ্বল দেখাচ্ছে। ইচ্ছে সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে ওটাকে কোলে তুলে নিয়ে আদরের পরশ বুলিয়ে বলে, এই যে আমার মতিবানু। গলায় শিশুসুলভ উচ্ছ্বাস। লোকটি অবাক হয়ে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত, তারপর যেন সমস্ত রহস্যভরা চোখ নিয়ে মতির দিকে তাকিয়ে বলে উঠে, এত বড় আয়োজন একটা খরগোশের জন্য? ইচ্ছে বিরক্ত হয়ে খরগোশটাকে বুকের কাছে টেনে নিয়ে, সে আমার মেয়ে।
লোকটির হাসির শব্দ এবার আর চেপে রাখা গেল না। খোলাখুলি হেসে উঠে, গভীর, দৃঢ় কণ্ঠস্বর পুরো পরিবেশকে ভারী করে তুলতে থাকে। ইচ্ছে নাক সিটকে বলে, হাসছেন কেন? লোকটি চোখ সরু করে তাকিয়ে বলে, না, কিছু না। মজার লাগলো শুধু। তোমার মতো একটা মেয়ের এত সিরিয়াস মুখে খরগোশকে নিজের সন্তান বলাটা বেশ অদ্ভুত শোনায়। ইচ্ছে ঠোঁট উল্টে বিরক্তি প্রকাশ করে, কিন্তু লোকটির দৃষ্টি এখনও ইচ্ছের উপর স্থির। যেন ইচ্ছেকে পড়ার চেষ্টা করছে, ঠিক খরগোশটার মতোই শান্তভাবে, গভীরভাবে। কিন্তু ঠিক তখনই পেছনে থেকে গম্ভীর একটি কণ্ঠস্বর ভেসে আসে। মৃন্ম, তুই কখন এসেছিস? ইচ্ছে চমকে উঠে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকায়। পরিচিত সেই কণ্ঠস্বর, তীক্ষ্ণ, ভারী, অথচ গভীর। ধূসর ভাই। ধূসর দাঁড়িয়ে আছে একদম পিছনে, চোখ দুটো ঠান্ডা অথচ মনোযোগী। ইচ্ছে ধীর গতিতে চোখ ফেরাল সামনে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে। এবার সে বুঝতে পারল, এরা একে অপরকে চেনে। মৃন্ম। এই লোকের নাম মৃন্ম? লোকটি কি ধূসর ভাইয়ের পরিচিত কেউ, নাকি তার অনেক কাছের? মৃন্ম ধীরে ধীরে মুখ ঘুরিয়ে ধূসরের দিকে তাকিয়ে, ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা টেনে। এই তো, কিছুক্ষণ হলো এলাম। ভাবলাম একটু চমক দেই, কিন্তু তোর এই ছোট্ট সঙ্গীটি বেশ আগ্রহী আর অদ্ভুত। ইচ্ছের দিকে ইঙ্গিত করে, আর ইচ্ছের কপালে ভাঁজ পড়ে এমন কথায়। ধূসর একবার ইচ্ছের দিকে তাকিয়ে আবার মৃন্ময়ের দিকে চোখ রাখল। দৃষ্টিতে এক অদ্ভুত ঠান্ডা ভাব। তুই এখানে কেন? ধূসর এবার সরাসরি প্রশ্ন করল, গলায় এক ধরনের চাপা সংযম। মৃন্ম কাঁধ ঝাঁকাল, যেন তার এখানে আসাটা খুব স্বাভাবিক। কিন্তু চোখে তীক্ষ্ণ কিছু লুকিয়ে আছে, যা ধূসর বোঝার চেষ্টা করছে। ইচ্ছে এবার আরও বেশি অবাক হল। এদের সম্পর্কটা ঠিক কি? মতি ইচ্ছের কোলে চুপচাপ বসে আছে, কিন্তু চারপাশের গম্ভীর পরিস্থিতি যেন তাকেও বোবা বানিয়ে দিয়েছে। ধূসর ও মৃন্ম হঠাৎ করেই হেসে উঠে একে অপরকে জড়িয়ে ধরে। যেন কতদিনের পুরনো বন্ধু, কত শত স্মৃতি জমা আছে তাদের মাঝে। ইচ্ছে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে, তার সব জল্পনা কল্পনা এক মুহূর্তে ভেঙে পড়ে। এতক্ষণ ধরে যেসব চিন্তা করছিল, ধূসর ও মৃন্ময়ের সম্পর্ক, তাদের মধ্যেকার ঠান্ডা দৃষ্টি, প্রশ্নবোধক চাহনি, সব ভুল। যেন নিজের ভাবনার জন্য নিজেই ধাক্কা খেল। মৃন্ম ধূসরের কাঁধে চাপড় দিয়ে, তা ধূসর, তোদের যে একটা মতিবানু আছে, তা তো জানতাম না। এই বলে সে ইচ্ছের দিকে তাকায়, চোখে কৌতুকের ঝিলিক। ইচ্ছে একদম লজ্জায় গুটিয়ে যায়। মুখ নিচু করে ফেলে, যেন এখন থেকেই অদৃশ্য হয়ে যেতে পারলে সবচেয়ে ভালো হতো। ধূসর কপাল কুঁচকে তাকালো, মতিবানু? মতিবানুকে? গলার স্বর আগের মতোই গম্ভীর, কিন্তু স্পষ্টতই বিভ্রান্ত। মৃন্ম চোখ টিপল, ইচ্ছের কোলে থাকা সাদা খরগোশটার দিকে ইশারা করে। এই যে, তোর ছোট্ট পার্টনার, তোদের নতুন সদস্য। কিন্তু নামটা একদম ক্লাসিক দিয়েছিস বলতে হবে। ধূসর এবার সত্যিই অবাক হল, দৃষ্টি এবার ইচ্ছের কোলে থাকা খরগোশের ওপর পড়ল। ইচ্ছে লজ্জায় আরও বেশি গুটিয়ে যায়, যেন নিজের অস্তিত্বই মুছে ফেলতে চাইছে এই মুহূর্তে। ইচ্ছে, নিজের নাম ধূসরের মুখে শুনেই ইচ্ছের মনে যেন এক মুহূর্তে ঘণ্টা বাজে। ভয়ের চোটে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে, দমবন্ধ করা আতঙ্ক নিয়ে সজোরে ছুটে পালায়। ধূসর কয়েক সেকেন্ড থমকে থেকে এই আচরণ বোঝার চেষ্টা করে, তারপর ঠোঁটের কোণে এক রহস্যময়ী হাসি ফুটিয়ে তুলে। এই মেয়ে, আমার হাতে একবার ধরা দে। মৃন্ম দাঁড়িয়ে পুরো দৃশ্য দেখে, তারপর হাসতে হাসত। ভাই, একবার ধরা দেখ, দেখিস তো কেমন একটা নাম দেয় তোর জন্য। ধূসর এবার আস্তে করে নিজের কবজি গুটিয়ে বলল, ধরা তো দেবই, আগে ওকে একটু ছুটতে দেই। রাতের লিভিং রুম আজ যেন অন্যরকম এক পরিবেশে মুখর। প্রতিদিনের তুলনায় বেশি আলো, বেশি কোলাহল। ডাইনিং টেবিলে সারি সারি খাবারের আয়োজন, সুগন্ধ ছড়িয়ে পড়েছে পুরো লিভিং রুমে। ধূসরের বন্ধু এসেছে বলে কথা। ধূসর একটু গম্ভীর হয়েই বসে আছে, পাশে মৃন্ম বেশ খোশমেজাজে গল্প চালিয়ে যাচ্ছে। ইচ্ছে একটু দূরে দাঁড়িয়ে আছে, খেয়াল করলেও এগিয়ে যায়নি। ধূসরের বন্ধুর সামনে যেতে কেন জানি সংকোচ লাগছে। তবুও চোখ দুটো বারবার ধূসরের দিকে চলে যাচ্ছে, সে কি খেয়াল করেছে? নাকি ইচ্ছে একদমই অদৃশ্য তার জন্য? এমন সময় ধূসর চুপচাপ ইচ্ছের দিকে একবার তাকায়, কিন্তু মুখে কিছু বলে না। জানে, ইচ্ছে আছে, কাছেই আছে, এতেই যেন এক অদ্ভুত স্বস্তি। ঈশিতা কয়েকবার অনুভব করে যেন তার হৃদস্পন্দন থমকে যাচ্ছে, আবার দ্রুত লয়ে বেজে উঠছে। মৃন্ময়কে দেখে কিছু একটা অনুভব করছে,
কিন্তু সেটাকে নাম দিতে পারছে না। তাই শুধু চুপচাপ তাকিয়ে থাকে, অপলক। মৃন্ময় স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে, কখনো ধূসরের দিকে, কখনো রফিক সাহেবের দিকে তাকিয়ে। ইনায়েত সাহেবও বেশ সৌজন্যের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছে, যেন বহুদিনের চেনা মানুষ তারা। কিন্তু ঈশিতার দৃষ্টি আটকে আছে মৃন্ময়ের মুখের হালকা হাসির রেখায়, তার চোখের গভীরতায়। যেন মৃন্ময়ের প্রতিটি শব্দ, প্রতিটি অভিব্যক্তি ঈশিতার বুকের ভেতর কোথাও না কোথাও দাগ কেটে যাচ্ছে। নিস্তব্ধ রাত, চারদিক শুনশান, কেবল ল্যাম্পপোস্টের ক্ষীণ আলো পথের ধুলোয় পড়ে এক অদ্ভুত রহস্যময়ী আবহ সৃষ্টি করেছে। দূরে কোথাও কুকুরদের ঘেউ ঘেউ শব্দ কানে আসছে, যেন অদৃশ্য কোনো ছায়াকে তাড়া করছে। ঘড়ির কাঁটা ধীরে ধীরে রাতের গভীরতা প্রকাশ করছে, 2টা কিংবা 3টার কাছাকাছি। এই সময়টায় শহর একেবারে নীরব হয়ে যায়, যেন ঘুমিয়ে পড়েছে সবকিছু। তবে নীরবতার মাঝেও অদ্ভুত এক শীতল অনুভূতি ছড়িয়ে থাকে বাতাসে। রাস্তার মোড়ে একটা শুকনো পাতা সরে যায় হালকা বাতাসে, যেন কারো পদচিহ্ন রেখে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। অজানা শিহরণ নামিয়ে আনে রাতের আধার, সময়টা যেন এক অদ্ভুত রহস্যে মোড়া। ধূসরের ঘরে নীরবতা বিরাজ করছে। বাতাসে কেবল কিছুটা শীতলতা এবং ঘরের মধ্যে অদৃশ্য এক চাপা অনুভূতি। ঘরের এক কোণে মৃন্ময় বসে, হাতে অত্যাধুনিক একটি ল্যাপটপ, যার মধ্যে একটি পেনড্রাইভ লাগানো রয়েছে। চোখ তন্ময় হয়ে মনোযোগ সহকারে ল্যাপটপের স্ক্রিনে কিছু দেখছে, যেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা নির্দেশনা খুঁজে বের করার চেষ্টা করছে। পাশেই ধূসর সকালের দেওয়া চিঠি হাতে নিয়ে কম্পিউটারের সামনে বসে রয়েছে। সে চিঠির লেখা বারবার পড়ে, যেন কোনো গুপ্ত বার্তা খুঁজছে, অথবা চিঠির ভিতরে লুকানো কোনো রহস্যের ইঙ্গিত পেতে চেষ্টা করছে। ঘরের মধ্যে কোনো শব্দ নেই, কেবল ল্যাপটপের কিবোর্ডের কেবল একটানা চাপানোর শব্দ। মৃন্ময়ের মনোযোগ পুরোপুরি ল্যাপটপে, আর ধূসর একদৃষ্টিতে চিঠির প্রতি নজর রাখছে, যেন কিছু একটা অনুধাবন করার চেষ্টা। এই মুহূর্তে যা ঘটছে তা শুধুমাত্র একটি গোপন পরিকল্পনার অংশ। একটু পর দুইজনের মুখে হাসি ফোটে ওঠে, যেন কিছু খুঁজে পাওয়ার আনন্দ। মৃন্ময়ের মুখে খুশির ছাপ স্পষ্ট, আনন্দে চিল্লিয়ে ওঠে। এই হাসির মুহূর্তে ধূসর তাড়াতাড়ি ওর মুখ চেপে ধরে, যেন চুপ থাকার সংকেত দেয়। মৃন্ময় ধীরে বলেই ওঠে, সবাই জেগে যাবে। ধূসর তুই থাক, আমি আসছি, বলে নিজের ঘর থেকে বেরিয়ে ইচ্ছের ঘরের দিকে চলে যায়। কাজটা খুবই স্পর্শকাতর। ধীর পায়ে ধূসর ইচ্ছের ঘরের দিকে এগিয়ে চলে, প্রতিটি পদক্ষেপে যেন ঘরটির নীরবতা ভাঙছে তার অদৃশ্য উপস্থিতি। সবার অগোচরে আলতো হাতে দরজার নব ঘুরিয়ে ভিতরে প্রবেশ করে ধূসর, যেন কোনো শব্দও না হয়, সবকিছু শান্ত ও নিস্তব্ধ থাকে। ঘরটি পুরোপুরি ঘুমন্ত, তবে ড্রিমলাইটের হালকা আলো ফিল্টার হয়ে ইচ্ছের মুখে পড়েছে। মুখের কোণে এক মৃদু হাসি, চোখের পাতার নিচে ছায়ার মতো কোমল রেখা, সবকিছুই যেন স্বপ্নের মতো স্পষ্ট আলোতে। পাশেই সাদা খরগোশটি ঘুমিয়ে থাকে। ধূসর ইচ্ছের কাছে এসে বসে, চোখের মধ্যে একটি অদ্ভুত সংবেদনশীলতা ফুটে ওঠে। পোড়া হাতটি মৃদু করে টেনে নিজের কোলের উপর তুলে নেয়, অপর হাতে পকেট থেকে মলম বের করে, কিন্তু মলম লাগানোর আগে ধূসর তার ঠোঁট দিয়ে ইচ্ছের পোড়া জায়গাটি ছুঁয়ে যায়। একটি একের পর এক চুম্বন, প্রতিটি চুমু যেন সেই ক্ষতিপূরণের প্রতীক। ধূসরের স্পর্শে সকল বেদনা মিলিয়ে যায়। মৃদু এবং সাবধানীভাবে ইচ্ছের হাতের প্রতি যত্ন প্রতিফলিত হয়। এরপর ধীরে ধীরে মলমটি হাতে নিয়ে, খুবই যত্ন করে সেই পোড়া জায়গায় লাগিয়ে দেয়, যেন কোন অতিরিক্ত স্পর্শ বা উত্তেজনা না হয়। মলমটি ত্বকে ঠান্ডা প্রভাব ফেলে। ধূসর একটু ঝুঁকে ইচ্ছের কানের লতিতে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়। সেই ছোট্ট স্পর্শে ইচ্ছের সারা শরীরে একটা অদ্ভুত শিহরণ আনে। ঘুমের মধ্যে কেঁপে উঠে ইচ্ছে, তারপর কানে ফিস ফিস করে বলে ওঠে, ভালোবাসি, মতিবানুর আম্মু।